আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? স্যার পিডিএফটা একটু দিয়েন, গ্রুপে বই কিনে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ আমি ক্রমিক সংখ্যার সাথে মনে করছিলাম দিয়ে দিছি, বাট এই অংশটুকু দেওয়া হয়নি। আজকে ক্লাস শেষে যতটুকু বাকি আছে সেটা তো দিয়েই দিব, আর নতুন চ্যাপ্টারের পিডিএফও আজকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আপনারা কি সবকিছু শুনতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি বলেন তো শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, জাস্ট একটু আমাকে কনফার্ম করেন। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবকিছু? ওকে। আচ্ছা, আমাদের আজকের ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করি। হ্যাঁ, 27 নম্বর ক্লাসে চলে আসছি আমরা। দেখেন, আমাদের আজকের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে প্রথমে ইউনিট ডিজিট থিওরি। ইউনিট ডিজিট থিওরি আপনারা সবাই জানেন, ডিজিট মানে হচ্ছে অঙ্ক, বুঝছেন? ডিজিট মানে অঙ্ক, ডিজিট মানে কি? অঙ্ক। ওকে। আর ইউনিট মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক। ইউনিট ডিজিট থিওরি মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক। ইউনিট ডিজিট মানে, একটু তাকান প্লিজ, এই পুরো ইউনিট ডিজিট মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক। ওকে। তাহলে ইউনিট ডিজিট থিওরি বলতে বোঝাচ্ছে যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে, এই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এগুলা ব্যাংকের পরীক্ষায় আসছে, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায়। এখানে বলছে একটা গুণ দেওয়া আছে যে 857 ইন্টু 582 ইন্টু 798 ইন্টু 139 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। এখানে এই সংখ্যাটি বলতে কিন্তু এই পুরো গুণফল, এদিকে তাকান, এই সংখ্যাটি বলতে কাকে বোঝাচ্ছে জানেন? এই সম্পূর্ণটা গুণ করলে কিন্তু একটা বড় সংখ্যা হবে, সেই সংখ্যাকে বোঝাচ্ছে। ওকে, এই সম্পূর্ণটা গুণ করলে একটা বিরাট সংখ্যা হবে, কিন্তু সেই সংখ্যাকে বোঝাচ্ছে কিন্তু এই সংখ্যাটা। তাহলে এই যে গুণফলটা হয়েছে, এই গুণের ফলে যে সংখ্যাটা সৃষ্টি হবে, সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত। সবাই একটু মনোযোগ দিবেন। তাহলে এখানে কি আছে? 857 ইন্টু 582 ইন্টু 798 ইন্টু 139। আচ্ছা আচ্ছা, তাহলে এই গুণ, এদিকে তাকান, এই গুণফলটা করলে কিন্তু একটা বিশাল সংখ্যা আসবে, বিশাল বিশাল সংখ্যা আসবে। সেই বিশাল সংখ্যার সবকিছু চাইনি, চাইছে এই বিশাল সংখ্যার এই লাস্টে কত হবে, একক স্থানীয় অঙ্ক মানে লাস্টে কত হবে। তো সবাই একটু মনোযোগ দেন। কোনো একটা গুণ, এদিকে তাকান, অনেকগুলো সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে আপনাকে এই সব গুণ করা লাগবে না, এই প্রত্যেকটা সংখ্যার এই একক স্থানীয় অঙ্কগুলো গুণ করলেই হবে। ওকে। কোন এই যে গুণটা দেখতে পাচ্ছেন না, এই গুণের যে ফলাফল হবে, সেই ফলাফলের একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে পুরো গুণ করার দরকার নাই। এখানে যে একক স্থানীয় অঙ্কগুলো দেখতে পাচ্ছেন না, প্রত্যেকের একক স্থানীয় অঙ্ক গুণ করে যা আসবে, সেইটার লাস্টে যা থাকবে সেইটাই হচ্ছে এই পুরো গুণফলের একক স্থানীয় অঙ্ক। বুঝতে পারছেন? তাহলে একটু তাকান, তাহলে এই যে 7 সাথে 7 গুণ 2 গুণ 8 গুণ কত 9, এই গুণফলের একক স্থানীয় অঙ্ক যা হবে, এই গুণফলের একক স্থানীয় অঙ্ক তাই হবে। ওকে, মানে সোজা কথা, এদের এই প্রত্যেকের একক স্থানীয় অঙ্কগুলো গুণ করে আমরা উত্তর বের করব। এক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে। এই 7 আর 2 গুণ করলে কত হয়? 7 দুগুণী 14। সেই 14 সাথে 8 গুণ করতে যায়েন না, কারণ 14 সাথে 8 গুণ করতেও কিন্তু আপনার সময় লাগবে, দরকার নেই। তাহলে কি করবেন? এই 7 সাথে 2 গুণ করে যে 14 হবে, এই 14 লাস্টে যেটা আছে, সেই লাস্টের সাথে আবার এটা গুণ করবেন। তাহলে 4 এর সাথে 8 গুণ করলে কত? 32। এই 32 এর লাস্টে যেটা আছে, তার সাথে 9 গুণ করবেন। 9 দুগুণী কত? 18। এই 18 লাস্টে কত আছে? 8। তার মানে এই টোটাল ফলাফলের লাস্টেও হবে 8। ব্যাস, খুবই সিম্পল, ভেরি সিম্পল। তাইলে আপনি যদি এই পুরোটা গুণ করেন তাও কিন্তু হবে, কিন্তু কি দরকার? তাহলে আমি আবার বলছি, এই একক স্থানীয় অঙ্কগুলো গুণ করব। এই একক স্থানীয় অঙ্ক গুণ করে
এই দুটা গুণ করছি, হয়ে গেছে 14। তাহলে 14-র সাথে এটা গুণ করবো না, এই 14 লাস্টে যা আছে তার সাথে এটা গুণ করবো, মানে শুধু একক স্থানীয় অঙ্কগুলো নিয়ে গুণ করবো। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে কত হয়েছে? 8 উত্তর, 8। এবার আমি দেখেন আর একটা কোশ্চেন নিচ্ছি, এখানে কি বলছে, এখানে কি বলছে? এখানে বলছে এই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত হবে। তাহলে এই গুণফলের একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে আমি এই 7-এর সাথে 3 গুণ করব। দেখেন 3 আর 7 গুণ করলে কত হয়? 21। এই 21-এর লাস্টে কত? 1। এই 1-এর সাথে 6 গুণ করব। এই 1 আর 6 গুণ করলে হয় 6। এখন এই 6-এর সাথে 9 গুণ করব। 6 9 কত? 54। 54-এর লাস্টে 4, তার মানে এই গুণফলের লাস্টে মানে একক স্থানীয় অঙ্ক হবে 4। খুবই সিম্পল, শুধু একক স্থানীয় অঙ্কগুলো গুণ করব, ঠিক আছে? তাহলে তার মানে এই ক্ষেত্রে যারা এই 7 3 6 9 মানে এই যে এরকম দেখেন, যারা এরকম করবে এই 7 গুণ 3 গুণ 6 গুণ 9 এই পুরোটা যারা গুণ করবে তাদের কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, পুরোটা আমরা গুণ করব না, আমরা 2টা ডিজিট গুণ করব। 2টা ডিজিট গুণ করে যখন আবার 2 ডিজিট আসছে তখন এর আবার একক স্থানীয় অঙ্ক নিয়ে এর সাথে গুণ, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, আপনারা বলেন তো 8753 গুণ 9582 গুণ 2777 গুণ 3966 এই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত হবে? আচ্ছা, আমি তো পুরোটাই গুণ করছি। হ্যাঁ, অনেকেই পুরোটা গুণ করবে, পুরোটা গুণ করার কোনো দরকার নাই। এই যে এইটুক, এই 3 7 6 9 এই পুরোটা অনেকেই গুণ করবে, দরকার নাই। পুরোটা গুণ করলে তো আর একটু সময়, পুরোটা গুণ না করলে একটু সময় সেভ হবে না? আচ্ছা, 2 বলছেন সবাই, 2 2 দেখেন এই 6, এই 6-এর সাথে এই 3 গুণ করলে কত হবে? 6 আর 3 গুণ করলে 3 6 18। এই 18-র 8-এর সাথে এখন এই 2 গুণ, 8 আর 2 গুণ করলে হবে 16। এই 16 6-এর সাথে গুণ করতে হবে 7, এই 6 আর 7 গুণ করলে 6 সাথে 42, 42-এর লাস্টে যেহেতু 2, তার মানে এই গুণফলেরও একক স্থানীয় অঙ্ক বা শেষে 2 হবে। ক্লিয়ার? এগুলা মানসিক দক্ষতা বা ব্যাংকে আসার মতো, ঠিক আছে? ব্যাংকে অনেকবার আসছে। এইবার দেখেন, এইবার আমরা একটা প্রশ্ন নিচ্ছি, সবাই একটু তাকাবেন প্লিজ। (164⁻129) সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? 64 দেখেন 64⁻129 এটা কিন্তু একটা সংখ্যা, এই পুরোটা কিন্তু একটা সংখ্যা। সেটা হয় অনেক বিশাল একটা সংখ্যা, সেটা বিশাল একটা সংখ্যা। এটা কিন্তু একটা সংখ্যা 64⁻129। এর মানে কি জানেন? এই 64 129 বার গুণ আছে, এরকম 64 কতবার গুণ আছে? 129 বার গুণ। তো 129 বার গুণ করে এই ফলাফল যা আসবে তার একক স্থানীয় অঙ্ক মানে লাস্টে কত হবে? এটা একটা বিশাল সংখ্যা, এটা একটা বিশাল সংখ্যা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে, একটু তাকাবেন প্লিজ, যে কোনো একটা সংখ্যার উপর এরকম একটা পাওয়ার দিয়ে বলছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, তখন আপনার যে কাজটা, এদিকে তাকান, এই 64-র উপরে যে 129, এত বড় পাওয়ার নিয়ে কাজ করা সম্ভব না, এত বড় পাওয়ার নিয়ে কাজ করা সম্ভব না। এই পাওয়ারকে আমরা এখন ছোট করব। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, সিস্টেমটা বুঝতে হবে। এই পাওয়ারকে আমরা এখন ছোট করব। কোন একটা সংখ্যার উপরে যে পাওয়ারটা দেওয়া থাকবে ওই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবেন। এদিকে তাকান, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে, সবসময় 4 দিয়ে। এখানে কি সংখ্যা আছে এটা দেখার দরকার নাই, সবসময় 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করেন। 3 4 12, এই 9 কেটে আনলাম, 4 2 8, থাকলো কত? 1। এদিকে তাকান, এই পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করার পরে এই যে ভাগশেষ থাকবে না, এই ভাগশেষটাই আমাদের দরকার। আবার বলছি, লাস্টে যে ভাগশেষ থাকবে এই ভাগশেষটাই আমাদের দরকার। এদিকে তাকান, এইবার এই লাস্টে যে ভাগশেষ থাকবে ওই ভাগশেষে যা থাকবে, এদিকে তাকান, এর ভেতরে এখানে কোন অঙ্ক চাইছে? একক স্থানীয় অঙ্ক চাইছে। এই পুরো ফলাফলের একক স্থানীয় অঙ্ক চাইছে। তাই আমরা এই ভিতরে যে সংখ্যাটা থাকবে তার একক স্থানীয় অঙ্কে যে থাকবে, এদিকে তাকান, এর ভিতরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক যা থাকবে তার উপরে এই ভাগশেষটাকে পাওয়ার হিসেবে দিব, দিয়ে আমরা এখানে ফলাফল নামাবো। ফলাফল কত আসলো? 4। আবার বলছি, এর ভেতরে যে সংখ্যাটা থাকবে
সেই সংখ্যার একক স্থানীয় অঙ্কের উপরে এই ভাগশেষকে পাওয়ার আকারে দিব, দেওয়ার পর ফলাফল যা আসবে সেই ফলাফলের একক স্থানীয় অঙ্ক যা হবে এই পুরো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তাই হবে। ব্যাস 4 হবে, 4 হবে। তাহলে এরকম কোন সংখ্যা যদি আসে, কোন অঙ্ক যদি আসে যে কোন সংখ্যার উপর একটা পাওয়ার দেওয়া আছে আর বলছে এর একক স্থানীয় অঙ্ক কত, সেই ক্ষেত্রে এত বড় পাওয়ার নিয়ে কাজ করা পসিবল না ভাই, এত বড় পাওয়ার নিয়ে কাজ করা পসিবল না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই পাওয়ারকে ছোট করতে হবে। এই পাওয়ারকে ছোট করতে হবে কিভাবে, এই পাওয়ারকে ছোট করতে হবে 4 দিয়ে ভাগ করে, সবসময় 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। এই পাওয়ারকে ছোট করতে হবে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেই ভাগশেষটাই আমাদের দরকার। সেই ভাগশেষকে কি করবো বলেন তো, এর ভেতরে যে সংখ্যা আছে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্কে যে থাকবে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্কের উপরে এই ভাগশেষটা পাওয়ার আকারে দিয়ে এখানে ফলাফল নামায় এই ফলাফলের লাস্টে বা একক স্থানীয় অঙ্ক যে হবে সেই হচ্ছে এই মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক। ভাগশেষ না থাকলে কি হবে বলছি, ভাগশেষ থাকবেই, ভাগশেষ এখানে থাকবেই বা রাখতেই হবে। আমি দেখাবো, এক্সাম্পল দিব, সমস্যা নেই। আচ্ছা এখানে কি আছে আমি বুঝাবো, এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে দিই সব ক্লিয়ার করে দেব। ভালো কোশ্চেন, যে ভাগশেষ না থাকলে কি হবে, কে প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা, 4 দিয়ে ভাগ কেন করতে হবে, অন্য কিছু নয় কেন? আচ্ছা 4 দিয়ে কেন ভাগ করতে হবে আমি বুঝাবো, এক্সপ্লেইন করব। আগে সিস্টেম শেখেন যে কিভাবে সলভ করতে হবে, তারপর আমি দেখাবো যে ভাগশেষ যদি না থাকে তাহলে কি হবে, বা আমরা কেন 4 দিয়ে ভাগ করতেছি, এটা এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা দিব। দেখেন এখানে সংখ্যা আছে 2774 টু দি পাওয়ার কত, 74। বলছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, তাহলে কি করতে বলছি, এত বড় পাওয়ার নিয়ে কাজ করা সম্ভব না, তাই ওই পাওয়ারকে ছোট করতে হবে। কত দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করে। 4 18 72, 4 18 72, তাহলে থাকলো কত, 2। এই ভাগশেষ 2। এবার তাকান কি বলছিলাম, এই ভিতরে যে সংখ্যা আছে তার একক স্থানীয় অঙ্কের উপরে একক স্থানীয় অঙ্ক 4, এটার উপরে এই ভাগশেষ 2 বসাই দিলাম, এতে ফলাফল আসলে 16। 16 লাস্টে যেহেতু 6, তার মানে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 6। বুঝতে পারছেন? হ্যাঁ 4 দিয়েই কেন ভাগ করতে হচ্ছে এটার ব্যাখ্যা আছে, আমি দিব ভাইয়া, আমি দিব, টেনশন করেন না। আপনারা আগে সিস্টেম বোঝেন, আগে অঙ্কের সিস্টেম বোঝেন যে এই টাইপের কোশ্চেন সলভ করতে হয় কিভাবে। এত বড় পাওয়ার নিয়ে কাজ করা সম্ভব না, তাই এই পাওয়ারকে ছোট করতে হবে। ছোট করার জন্য কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। ওকে নেক্সট, এবার কি বলছে দেখেন, টু দি পাওয়ার 81। দেখেন 359 টু দি পাওয়ার 81, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? আচ্ছা তাহলে পাওয়ার কত, 81, তাহলে 81 কে আমরা কত দিয়ে ভাগ করবো, 81 কে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যে পাওয়ার, এই পাওয়ারটাকে ছোট বানাতে হবে, কারণ অত বড় পাওয়ার নিয়ে কাজ করা পসিবল না, বুঝতে পারবো না কত হবে, তাই পাওয়ারটাকে ছোট করতেছি। আর ছোট করার জন্য কি, 4 দিয়ে ভাগ। তো 4 দিয়ে ভাগ করলে 4 20 80, থাকলো কত, 1। এই 1 নিয়ে আমাদের কাজ। এই 1 নিয়ে কি করবো জানেন, এই যে এই ভিতরে যে সংখ্যা আছে তার একক স্থানীয় অঙ্ক কত, 9 না? এই 9 এর উপরে আমরা এখন এই 1 বসাই দিব। 9 এর উপরে 1 বসালে কত হচ্ছে, 9 হচ্ছে। তার মানে তাহলে এই এর একক স্থানীয় অঙ্ক কত হবে, 9 হবে। এর একক স্থানীয় অঙ্ক 9। এই তো আপনারা, না ওই নুরুল হক 1 যারা উত্তর দিচ্ছেন ওটা হচ্ছে ভাগশেষ 1, এটাই তো উত্তর না, এটা কিন্তু উত্তর না। উত্তর কোনটা, এই ভাগশেষটাকে যখন আমরা এখানে যে একক স্থানীয় অঙ্ক থাকবে তার উপরে যে পাওয়ার বসাই দিব হচ্ছে এই যে ভাগশেষ। ওকে নেক্সট। আচ্ছা এই যে দেখেন 79 টু দি পাওয়ার 62, 79 টু দি পাওয়ার 62। আচ্ছা এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? আচ্ছা ওইটার পিডিএফ দিব, আমি ক্লাস শেষে দিব, বললাম তো, ক্লাসের শুরুতেই বলছি। হ্যাঁ দিব, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন তাহলে এই 62কে আমরা কি করব, এই 62কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 15 60, থাকলো কত, 2। এই 2 নিয়ে আমাদের কাজ। এই 2 কি করব জানেন, এর ভেতরে যে সংখ্যা আছে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, এই 9 এর উপরে আমরা এই 2 বসাই দিব। 9 এর উপরে 2 বসালে কত হচ্ছে,
81, 81 লাস্টে কত 1, তার মানে হচ্ছে এই সংখ্যারও একক স্থানীয় অঙ্ক বা মানে লাস্টে হবে হচ্ছে 1। ওকে, আচ্ছা নেক্সট। এইবার দেখেন 241 টু দি পাওয়ার 97, 241 টু দি পাওয়ার 97। আচ্ছা, তাহলে 241 টু দি পাওয়ার 97, তাহলে 97 কে কমাই দিব, 4 দিয়ে ভাগ করেন, 4 24 96, থাকলো কত 1। এবার এখানে লাস্টে কত 1 আছে, সেই 1 এর উপরে 1 বসালে 1ই হয়, তার মানে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। হ্যাঁ, এখন আপনাদের একটা মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে এদিকে তাকান, এই ভিতরে যে সংখ্যাটা আছে তার লাস্টে যদি 1 থাকে, তাহলে এখানে পাওয়ার যাই থাক না কেন, এখানে পাওয়ার যাই থাক না কেন, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1ই হবে, অন্য কিছু হবে না। তার মানে যদি ভিতরে দেখেন যে 1 আছে, সেক্ষেত্রে আপনার এই পাওয়ারকে ছোট করার দরকার নেই, ছোট করার দরকার নেই। কেন ছোট করার দরকার নেই? কারণ এই 1 এর উপরে আপনি যাই পাওয়ার দেন, 1 এর উপরে 1 দিলেও 1 হয়, 1 এর উপরে 100 দিলেও 1 হয়, একই হয়। আমার কথা কি বুঝছেন? তার মানে কোন সংখ্যার শেষে যদি 1 থাকে, তাহলে আপনি এমনি লিখে দিবেন যে এর একক স্থানীয় অঙ্ক 1ই হবে, ওই পাওয়ার ছোট করার দরকার নেই। কিন্তু পাওয়ার যদি ছোট করে লেখেন, তাতে ভুল হবে না, তাতে ভুল হবে না, বুঝছেন? এরকম ভাবে দেখেন, এই যে দেখেন 375 টু দি পাওয়ার 274, আপনি চাইলেই এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ছোট করতে পারেন। হ্যাঁ, কিন্তু এর লাস্টে আছে 5, তো 5 এর উপরে আপনি যে পাওয়ারই দেন না, 5 এর উপরে 1 দিলে 5 হয়, 5 এর উপর 2 দিলে 25 হয়, 5 এর উপর 3 দিলে 125 হয়, 5 এর উপর 4 দিলে 625 হয়। তার মানে লাস্টে 5 থাকলে তার উপরে পাওয়ার আপনি যাই দেন না কেন, সেই ফলাফলের লাস্টে কিন্তু 5ই আসবে। তার মানে লাস্টে 5 থাকলে এখানে পাওয়ারকে ছোট করার দরকার নাই, কারণ লাস্টে 5 থাকলে এখানে পাওয়ার যাই হোক না কেন, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5ই হবে। তার মানে এখানে যদি 1 থাকে, তাহলে এখানে পাওয়ার যত বড় হোক যত ছোট হোক, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। এখানে যদি 5 থাকে, তাহলে এখানে পাওয়ার যাই থাক না কেন, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5ই হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এটাকে 4 দিয়ে ভাগ করে ছোট করে নেন, তাতে কি অঙ্ক হবে না? হবে, ওইটা তো সার্বজনীন নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এখানে কত আছে দেখেন, এখানে আছে 676 টু দি পাওয়ার কত 32, 676 টু দি পাওয়ার 32। আচ্ছা, 676 টু দি পাওয়ার 32, এখানে আছে 6, লাস্টে 6 আছে। দেখেন 6 এর উপরে 1 দিলে 6 হয়, 6 এর উপরে 2 দিলে 36 হয়, 6 এর উপর 3 দিলে হয় 216। হ্যাঁ, 6 এর উপরে 3 দিলে হয় 216, 6 এর উপরে 4 দিলে ওই যাই হোক লাস্টে 6 আসবে। মানে এখানে যদি 6 থাকে, সেক্ষেত্রেও এর উপরে যত বড় পাওয়ারই থাক না কেন, দেখেন 6 এর উপরে 1 দিলেও লাস্টে 6, 2 দিলেও লাস্টে 6, 3 দিলেও লাস্টে 6, 4 দিলেও লাস্টে 6, মানে এখানে যদি 6 এর উপরে 5 দেন, তাও লাস্টে 6ই আসবে। দ্যাট মিনস 6 এর এই ভিতরে যে সংখ্যা আছে, তার যদি একক স্থানীয় অঙ্ক 6 হয়, তাহলে উপরে যত বড় পাওয়ারই থাক না কেন, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক সামনে যাই থাক, লাস্টে 6 হবে, লাস্টে 6 হবে। তাহলে 1 থাকলে 1 হয়, 5 থাকলে 5 হয়, 6 থাকলে 6 হয়। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আপনি যদি এই 32 কে 4 দিয়ে ভাগ করে কমাই নিয়ে যদি করেন, তাও সেম উত্তর আসবে, আলাদা আসবে না। নেক্সট, এবার 670 টু দি পাওয়ার 314, 670 টু দি পাওয়ার কত 314, বলছে এটার একক স্থানীয় অঙ্ক কত হবে। আচ্ছা, লাস্টে কত আছে 0, 0 উপরে 1 দিলে পাওয়ার 0 হয়, 0 উপরে পাওয়ার 2 দিলেও 0 হয়, 0 উপরে পাওয়ার 3 দিলেও 0 হয়, 0 উপরে পাওয়ার 4 দিলেও 0 হয়। তার মানে হচ্ছে 0 উপরে আপনি পাওয়ার যাই দেন না কেন, ফলাফলের লাস্টে 0ই আসবে। তাহলে এখানে যেহেতু লাস্টে 0 আছে, তাই উপরে পাওয়ার যত বড়ই হোক না কেন, এই ফলাফলের একক স্থানীয় অঙ্ক 0ই আসবে, অন্য কিছু আসবে না। কত আসবে? 0ই আসবে। তাহলে আমরা কি পাইলাম বলেন তো? তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম, দেখেন 0 0 1 5 6, এই 4টা ডিজিট।
কোন সংখ্যার মানে ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 1, 5, 6 এই চারজনের কেউ হয়, তাহলে উপরে যত বড় পাওয়ারই থাক না কেন এই ফলাফলের একক স্থানীয় অঙ্ক ওইটাই হবে। 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 4 থাকলে 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এগুলো খুবই সহজ, এই কটা খুবই সহজ। আর বাকিগুলো এই মোট অঙ্ক কয়টা বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক কিন্তু আমাদের 10টা। এই 10টার মধ্যে এই 4টা ডিজিট থাকলে পরে আপনার কষ্ট করা লাগবে না, বাট এর বাইরে যদি থাকে সেক্ষেত্রে আপনাকে 4 দিয়ে ভাগ করে ছোট করে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখেন, 4 দিয়ে কেন ভাগ করতে হচ্ছে সেটা আমি বলবো, কোনো সমস্যা নেই। এখানে কি বলছে? 42 টু দি পাওয়ার 91। দেখেন 42 টু দি পাওয়ার 91 এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 9 নম্বরটা একটু দেখেন। 9 কি আছে? আমি বলবো ভাইয়া, আমি বুঝতে পারছি আপনি এখানে 32 দেখে তো বলতেছেন, এই 32 পাওয়ার 32 যখন ওইটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা আমি বলবো, নো প্রবলেম, আমাকে একটু সময় দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলবো, ভাগশেষের ব্যাপারটা বলবো, সমস্যা নেই, আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ দেখেন 42 টু দি পাওয়ার 91 তাহলে 42 টু দি পাওয়ার 91, তাহলে এই 91 কে এখন ছোট করতে হবে। এত বড় পাওয়ার নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, তাহলে এটাকে ছোট করতে হবে। এটাকে ছোট করবো কিভাবে? এটাকে ছোট করবো হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 22 88 থাকলো কত? 3। এই 3 নিয়ে আমাদের কাজ। এই 3কে কি করতে হবে বলেন তো? এই ভিতরে যে সংখ্যা আছে তার একক স্থানীয় অঙ্কে যা আছে, একক স্থানীয় অঙ্কে 2, সেই 2 এর উপরে আমাদের এই ভাগশেষটা বসাই দিতে হবে 3। 2 এর উপর কিউব করে কত হয়? 8। তার মানে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 8। তাহলে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 8। তাহলে সি নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট। এখানে কি বলছে? 343 টু দি পাওয়ার 46। 343 টু দি পাওয়ার 46 এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? আচ্ছা, এর জন্য কি করতে হবে? এই 46 কে ছোট করতে হবে। এত বড় পাওয়ার নিয়ে তো কাজ করতে পারবো না। কত দিয়ে ভাগ? 4 দিয়ে। 4 11 কত? 44 থাকলো কত? 2। এই 2 নিয়ে আমাদের কাজ। হ্যাঁ এখন এর ভেতরে কত সংখ্যা আছে? 343। এর লাস্টে আছে 3। এই লাস্টে যে থাকবে তার উপরে আমাদের এই জিনিসটা বসাই দিতে হবে। তাহলে 3 এর উপর 2 দিলে 3 স্কয়ার। 3 স্কয়ার কত? 9। দ্যাট মিন্স এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 9। তাহলে 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট। খুবই সহজ, খুবই সহজ। সব সময় এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। সব সময় অলওয়েজ 4 দিয়ে ভাগ। হ্যাঁ এক্সাম, আমি আবার বলছি, এক্সাম 15 তারিখের পর থেকে নিয়মিত এক্সাম হবে, টেনশন করেন না। এই যে সবার বই মানে 1100 প্লাস বই আমাকে পার্সেল করতে হচ্ছে। হ্যাঁ আমি 800 প্লাস 850 প্লাস বই আমি নিজ হাতে ক্যাম্পাসে 4টা ক্যাম্পাসে দিছি। 4টা না 3টা ক্যাম্পাসে। এই 850 প্লাস বই এবং 1100 প্লাস বই প্যাকেজিং করে পাঠানো, মানে আমি খুব চাপের উপর আছি। 15 তারিখের পর থেকে আপনাদেরকে নিয়মিত পরীক্ষার যে রুটিন সেভাবে আমি পরীক্ষা নিব, টেনশন করেন না। আপনাদেরকে আমি ফাঁকি দিচ্ছি না বা ফাঁকি দিবও না, ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিও আমার নাই। হ্যাঁ কিন্তু একটু সময় দিতে হবে আমাকে। নেক্সট, তাহলে এখানে কি আছে? আচ্ছা আয়াজ আহমেদ, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাকে পরামর্শ দিব ইনশাল্লাহ। 789 টু দি পাওয়ার 64। সবাই একটু তাকান। এখন আমার এই সংখ্যাকে ভাগ করতে হবে, এই 64কে ভাগ করতে হবে। এবার তাকান, সাব্বির আহমেদ ভাই আপনি যে কথা বলছিলেন, হ্যাঁ তাকাবেন প্লিজ। এই 64কে 4 দিয়ে যদি ভাগ করি, 64 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 16তে 64, তখন ভাগশেষ থাকতেছে 0। এদিকে তাকাতে হবে প্লিজ, আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে। এখন ভাগশেষ থাকতেছে 0। তাহলে এখন কি বলছিলাম? এই ভিতরে যে সংখ্যা আছে তার একক স্থানীয় অঙ্ক যে থাকবে, এই একক স্থানীয় অঙ্কের উপরে এই ভাগশেষটা বসাই দিতে হবে। 9 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়। তার মানে কি এর একক স্থানীয় অঙ্ক 1 হবে না? এই জায়গাতে আপনাকে বুঝতে হবে, সবাই একটু মনোযোগ দিতে হবে কিন্তু এবার। হ্যাঁ এই জায়গাতে বুঝতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি কখনো
এই পাওয়ারে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় তখন তো এখানে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু আপনাকে ভাগশেষ রাখতে হবে, ভাগশেষ কিছু না কিছু রাখতে হবে। ভাগশেষ থাকবে না এরকম করা যাবে না, ভাগশেষ 0 আনা যাবে না, ভাগশেষে 0 আনা যাবে না, ভাগশেষে কি 0 আনা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে এই জিনিসটাকে একবার কম ভাগ দিতে হবে, এটা 16 বার না দিয়ে 15 বার দিতে হবে। 15 বার দিলে 4 15 60, তখন ভাগশেষ থাকতেছে 4, মানে ভাগশেষ কিছু একটা রাখতেই হবে। তার মানে যখন এই পাওয়ারটা যখন 4 দ্বারা বিভাজ্য তখন একবার কম ভাগ দিয়ে ভাগশেষ হিসেবে 4 কে রাখতেই হবে। মানে যখন কোন এই পাওয়ারটা যখন 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে তখন ভাগশেষ হিসেবে সব সময় 4 থাকবে। তার মানে এখানে তখন আমার এই 9 এর উপরে আমার তখন এই 4 দিতে হবে। এখন এই 9 এর উপরে 4 সমান কত হয় সেটাই হচ্ছে আমাদের কাজ। এখন 9 এর উপরে 4, এখানে তো একটা ঝামেলা পড়ে গেছে, দরকার নাই ভাই। 9 এর উপরে 4 কে আপনি লিখবেন 9 স্কয়ার ইনটু 9 স্কয়ার, সমস্যা কি? 9 স্কয়ার মানে কত? 81, 9 স্কয়ার মানে কত? 81। এইবার 81 আর 81 গুণ, 81 81 কেন গুণ করবেন? এইটার একক স্থানীয় অঙ্ক আর এইটার একক স্থানীয় অঙ্ক গুণ করবেন, কারণ আমরা একক স্থানীয় অঙ্ক বের করতেছি, তাহলে সব গুণ করার দরকার নাই। এই 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়। দ্যাট মিন্স এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। কাকতালীয় ভাবে মিলে গেছে যে হ্যাঁ এখানেও 1 ছিল ভাই, এখানে তো 1ই আসলো, মিলে গেছে। এর মানে এই না, এদিকে তাকান, এর মানে এই না যে এখানে 0 দিয়ে 1 আসছে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার কি বুঝছেন ব্যাপারটা? তার মানে যখন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যখন 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য তখন ভাগশেষ হিসেবে 4 কে রাখতে হবে, 4 রাখতে হবে। ওকে, না না সবসময় 1 আসবে না, অসম্ভব। আমি দেখাচ্ছি, আরো আমি বুঝছি। এই যে আচ্ছা, এই দেখেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। ধরেন এই যে এটার একক স্থানীয় অঙ্ক কত? এটার আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি উপরে যে পাওয়ার আছে 88, এই 88 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 22 88, তো বিভাজ্য তো করা যাবে না, তাই 22 বার না নিয়ে 21 বার নিতে হবে। তাহলে 4 21 84 হবে, ভাগশেষ হিসেবে 4 থাকবে। কিন্তু আমি তো বলে দিছি যে যদি পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে আপনি ভাগশেষ হিসেবে সবসময় 4ই থাকবে সেই ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাগশেষ 4। তাহলে এখানে ভিতরে যে সংখ্যা আছে তার একক স্থানীয় অঙ্ক 2, এই 2 এর উপর আমাকে এখন এই 4 নিতে হবে। এখন 2 এর উপরে 4 মানে তো 16, 16 একক স্থানীয় অঙ্ক 6, দ্যাট মিন্স এইটার একক স্থানীয় অঙ্ক 6 হবে। এখানে কিন্তু 1 আসে নাই। এবার কি বুঝছেন আমার কথাটা? আগের অঙ্কে কাকতালীয় ভাবে পাওয়ার 0 দিয়েও 1 আসছিল, আবার মূল অঙ্কের অ্যান্সারও 1, সেটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়। হ্যাঁ, এবার নেক্সট দেখেন এখানে কি বলছে। (75 টু দি পাওয়ার 135), 75 টু দি পাওয়ার 135 প্লাস হচ্ছে 74 টু দি পাওয়ার 31, এর একক স্থানীয় অঙ্ক। মানে কি জানেন? মানে এইটা করে যে ফলাফল আসবে, এদিকে দেখেন ফলাফল বিশাল একটা সংখ্যা আসবে, প্লাস এইটা করেও কিন্তু একটা বিশাল সংখ্যা আসবে। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে আর একটা বিশাল সংখ্যা আসবে, সেই বিশাল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলছে। যে নিঃশেষে বিভাজ্য হলে 4 ধরতে হবে ভাগশেষ হিসেবে, ঠিক আছে? তাহলে এই বিশাল সংখ্যার একক স্থানীয় অঙ্ক বের করতে বলছে। তো একেবারেই সিম্পল, আপনি আমাকে বলেন তো দুইটা সংখ্যা, এদিকে তাকান, এখানে কিন্তু দুইটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। দুইটা সংখ্যা যোগ করার সময় প্রথমে কাকে কাকে যোগ করেন? প্রথমে কিন্তু এইটার একক স্থানীয় অঙ্কের সাথে এইটার একক স্থানীয় অঙ্ক যোগ করেন, তাই করেন কিনা? মনে করেন যে 64-র সাথে আপনি 73 যোগ করবেন, প্রথমে কিন্তু এই 3-এর সাথে 4 যোগ করেন। দ্যাট মিন্স দুইটা সংখ্যা যোগ করার সময় আমরা এই একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করি, তাই না? তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো এখানে ভিতরে যদি 5 থাকে, উপরে পাওয়ার যাই থাক, এর একক এখানে এরকম ডট ডট দিয়ে লাস্টে কিন্তু 5 আসবে, মানে এইটার এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 প্লাস এই 31 কে 4 দিয়ে ভাগ করেন,
4 সাথে 28 থাকলো কত 3। তাহলে এই 4 এর উপরে পাওয়ার 3 নিলে 4 এর উপরে কিউব মানে 64, 64 লাস্টে 4, তার মানে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক লাস্টে হবে 4। এখন এই সংখ্যা যোগ করার সময় কিন্তু এই 4 এর সাথে এই 5 প্রথমে যোগ হবে, তার মানে এই পুরো যোগফলটা যাই আসুক না কেন লাস্টে কিন্তু এই 4 আর 5 9 থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে 9 এটার একক স্থানীয় অঙ্ক 9, তাহলে 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এখন এটা কত হবে বলেন তো আপনারা, এটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে? এটা ওই উত্তর দেয় না কেন কেউ? আচ্ছা 9 বলছেন, 9। আচ্ছা 9, আচ্ছা 9 দেখি কি অবস্থা। 72 টু দি পাওয়ার 135 প্লাস 71 টু দি পাওয়ার 128। আচ্ছা তাহলে এই যে এখানে যদি 1 আছে তার মানে উপরে পাওয়ার যাই থাক না কেন এটার লাস্টে কিন্তু 1 আসবে। এখন এখানে এই 135 কে ভাগ করতে হবে, 135 কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, এখানে 3 4 এ 12 থাকলো 1, 5 নিয়ে আসলাম, 3 4 এ 12 থাকলো 3, এই যে 3। তাহলে এই 2 এর উপরে যাবে কত? 2 এর উপরে 3, 2 এর উপরে 3 মানে 8, মানে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। এখন এই 1 এর সাথে 8 যোগ করলে কত হবে? 9। তার মানে হচ্ছে এই পুরো ফলাফলের একক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্ন ছিল কি বলেন তো? আপনাদের প্রশ্ন ছিল যে ভাইয়া 4 দিয়েই কেন ভাগ করতে হবে, 4 দিয়েই কেন ভাগ করতে হবে, এর ব্যাখ্যা আছে। আমি এখন এই ব্যাখ্যাটা দিব, একটু তাকাবেন প্লিজ। পাওয়ারকে আমরা কি করছি? ছোট করে নিচ্ছি না, এদিকে তাকান। পাওয়ারকে আমরা ছোট করে নিচ্ছি কত দিয়ে ভাগ করে? 4 দিয়ে ভাগ করে। কেন 4 দিয়ে ভাগ করতেছি এই বিষয়টা আমি এখন এক্সপ্লেইন করব। আচ্ছা দেখেন, আমি একটা সংখ্যা নিচ্ছি, মনে করেন যে 362 টু দি পাওয়ার 63। এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত এটা বের করব। দশক স্থানীয় অঙ্ক না, দশক স্থানীয় অঙ্ক কখনো বের করতে বলবে না, কারণ দশক স্থানীয় অঙ্ক সবসময় বলা যাবে না যে এটা হতে পারে, মানে এইটাই হবে এটা বলা সম্ভব না। তাই এই চ্যাপ্টারের নাম ইউনিট ডিজিট থিওরি, মানে একক স্থানীয় অঙ্ক, মানে এই প্রশ্ন এখান থেকে একক স্থানীয় অঙ্ক বের করাই আসতে পারে, এর বাইরে আসার সম্ভাবনা 0%, প্রায় না 0% না, একদম বলে দেবো 0%। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 4 দিয়ে কেন ভাগ করতেছি, এই পাওয়ারকে কেন 4 দিয়ে ভাগ করতেছি তার ব্যাখ্যাটা বুঝবেন প্লিজ, একটু তাকান। খুবই সিম্পল ব্যাখ্যা। দেখেন, মনে করেন যে 2 টু দি পাওয়ার 1, এদিকে তাকান, 2 টু দি পাওয়ার 1 এটা কত হবে? 2। 2 টু দি পাওয়ার 2 এটা কত হবে? 4। 2 টু দি পাওয়ার 3 এটা কত হবে? 8। 2 টু দি পাওয়ার 4 এটা কত হবে? 16। এবার 2 টু দি পাওয়ার 5 এটা কত হবে? 32। 2 টু দি পাওয়ার 6 এটা কত হবে? 64। 2 টু দি পাওয়ার 7 এটা হবে 128। 2 টু দি পাওয়ার 8 এটা হবে 256। ওকে, 2 টু দি পাওয়ার 9 এটা হবে 512। 2 টু দি পাওয়ার 10 এটা হবে 1024। 2 টু দি পাওয়ার 11 এটা হবে হচ্ছে 2048। 2 টু দি পাওয়ার 12 এটা হচ্ছে 4096। একটা জিনিস একটু তাকাবেন প্লিজ, সবাই একটু তাকান। দেখেন 2 এর উপরে যখন পাওয়ার 1, একটু তাকাতে বলছে কিন্তু, 2 এর উপরে পাওয়ার যখন 1 তখন এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 2।
2 এর উপরে পাওয়ার যখন 2, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 4। 2 এর উপরে পাওয়ার যখন 3, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 8। 2 এর উপরে পাওয়ার যখন 4, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 6। খেয়াল করছেন? এইবার দেখেন মজার বিষয়, 2 এর উপর যখন 5 আসছে, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 2। 2 এর উপর যখন 6 আসছে, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 4। 2 এর উপর যখন 7 আসছে, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 8। 2 এর উপর যখন 8 আসছে, এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 6। 2 এর উপর যখন 9 আসছে, তার এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 2। এবার তাকাবেন প্লিজ, এবার মনোযোগ দেন, এদিকে তাকান, এদিকে। তাহলে 2 এর উপরে যখন 1 আসে, তখন এখানে যে ফলাফল আসছে তার একক স্থানীয় অঙ্ক 2। এদিকে তাকান। এবার এই পাওয়ার 1 এর সাথে 4 যোগ করেন প্লিজ। এই পাওয়ার 1 এর সাথে 4 যোগ করলে কোথায় পাওয়ার 5 হবে না? এই দেখেন পাওয়ার 5, এই যে। তাহলে পাওয়ার যখন 1 ছিল তখন একক স্থানীয় অঙ্কের ফলাফল 2। পাওয়ার যখন 1 থেকে 5 হইছে, মানে 1 এর সাথে 4 যোগ করে 5 হইছে, তখন এখানে একক স্থানীয় অঙ্ক 2। দেখছেন? 5 এর সাথে আবার 4 যোগ করলে পাওয়ার যখন 9 হইছে, তখনও এখানে একক স্থানীয় অঙ্ক 2। তার মানে হচ্ছে এখানে যে পাওয়ার থাকবে তার সাথে 4 যোগ করার পরে যে পাওয়ার আসবে তাতে একক স্থানীয় অঙ্কের মানের পরিবর্তন হয় না। মানে সোজা কথা, প্রতি পাওয়ার প্রতি 4 পর পর একক স্থানীয় অঙ্ক একই জিনিস রিপিট হচ্ছে, রিপিটেশন হচ্ছে প্রতি 4 পর পর। দেখেন এখানে পাওয়ার যখন 2, তখন একক স্থানীয় অঙ্ক 4। পাওয়ার যখন 2 এর জায়গায় যখন 6, তখনও একক স্থানীয় অঙ্ক 4। 2 এর সাথে 4 যোগ করলে 6 হয়। পাওয়ার যখন 10, এই দেখেন 6 এর সাথে 4 যোগ করলে 10, তখন একক স্থানীয় অঙ্ক 4। খেয়াল করছেন? তার মানে পাওয়ার প্রতি 4 পর পর একই জিনিস রিপিট হচ্ছে। তার মানে আমি কি বলতে পারি না এই পাওয়ার 10 থাকা যা, পাওয়ার 14 থাকাও তাই? অবশ্যই পাওয়ার 14 থাকলেও একক স্থানীয় অঙ্ক সেম আসবে। পাওয়ার 14 না থেকে যদি পাওয়ার 18 থাকে, তাও একক স্থানীয় অঙ্ক সেম আসবে। তাহলে আমি যদি বলি পাওয়ার 18 নিয়ে কাজ করা সহজ, বলেন পাওয়ার 18, 14, 10, 6, 2 এগুলার মধ্যে একই তো পাওয়ার আসবে। তাহলে এইগুলার মধ্যে কোনটা নিয়ে কাজ করা সহজ? 2 নিয়ে কাজ করা সহজ। মানে পাওয়ার যত ছোট হবে তত কাজ করা সহজ। তাহলে যেহেতু প্রতি 4 পর রিপিট হচ্ছে, পাওয়ার প্রতি 4 পর পর একক স্থানীয় অঙ্ক সেম আসতেছে, তার মানে এই পাওয়ার থেকে 4 যদি বাদ দিয়ে দেন, 63 থেকে 4 বাদ দিয়ে দেন, তাহলে 63 থেকে 4 বাদ দিলে যদি 59 হয়, এই 59 এর জন্য পাওয়ার মানে একক স্থানীয় অঙ্ক সেম থাকবে, অন্য কিছু আসবে না। এখান থেকেও যদি 4 বাদ দেন তাহলে 55, তার মানে এর উপরে যদি 55 থাকে তাও একক স্থানীয় অঙ্ক সেম আসবে। এখান থেকে যদি 4 বাদ দেন তাহলে 51, তাও একক স্থানীয় অঙ্ক সেম আসবে। এখান থেকে 4 বাদ দিলে 47 পাওয়ার, তাও একক স্থানীয় অঙ্ক সেম আসবে। তার মানে প্রতিবার 4 করে বাদ দেওয়া, তার মানে এই জিনিসটা 4 এর যতটুক গুণিতক এর মধ্যে আছে তার জন্য একক স্থানীয় অঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাই আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে ওই 4 এর গুণিতকের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে যেটুক রিপিট থাকতেছে, মানে যেটুক ভাগ শেষ থাকতেছে, সেইটুক নিয়ে এই পাওয়ারে বসাই দিচ্ছি। কেন? কারণ ওই বড় পাওয়ারের জন্য একক স্থানীয় অঙ্ক যাই আসবে, ওই ছোট পাওয়ারের জন্য একক স্থানীয় অঙ্ক তাই আসবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার কি বুঝছেন ব্যাপারটা, যে পাওয়ার কেন আমরা এই কাজটা করতেছি, যে পাওয়ারকে কেন 4 দিয়ে ভাগ করতেছি? কারণ পাওয়ার 1 থাকলেও যা, পাওয়ার 5 থাকলেও তাই, পাওয়ার 9 থাকলেও তাই। তাহলে পাওয়ার 9 নিয়ে কাজ করা সহজ নাকি 1 নিয়ে কাজ করা সহজ? 1 নিয়ে কাজ করা সহজ। তাই আমরা এই পাওয়ার থেকে 4 এর গুণিতক অংশটুকু কি করছি, বাদ দিয়ে দিয়ে লাস্টে যতটুকু থাকতেছে সেটা নিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্কের কাহিনী শেষ। হ্যাঁ, এবার দেখেন, এবার বিবিধ গাণিতিক সমস্যা। বিবিধ গাণিতিক সমস্যা মানে হচ্ছে, মানে এগুলা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে আসছে, আমি তবুও বলে দিচ্ছি। এই দেখেন, শূন্য সংখ্যা, শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? ভারতীয়দের। হ্যাঁ, এগুলো মুখস্থ ডেটা, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষা আসে। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? ভারতীয়দের। ভারতীয় শূন্য সংখ্যার আদি ধারণা হচ্ছে ভারতীয়দের। আবার 2 এর জায়গায় 3 যদি নেই সেক্ষেত্রেও পার্থক্য
সাইডে বুঝিনি আপনার কথা। দুইয়ের জায়গায় কি বুঝিনি ভাইয়া, দুইয়ের জায়গায় 3 নিয়েছে। শূন্য সংখ্যার আদি ধারণা হচ্ছে ভারতীয়দের, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে ক্লাসে অনেকবার বলছি, শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে কি বলে। আচ্ছা, শূন্যের চেয়ে একটু সংখ্যা রেখার ধারণাটা নেন। এই যেটা সংখ্যা রেখা, হ্যাঁ, মাঝখানে থাকে হচ্ছে 0, সংখ্যা রেখার মাঝখানে 0, ডান পাশে হচ্ছে পজিটিভ সংখ্যা, বাম পাশে হচ্ছে নেগেটিভ সংখ্যা। আর সংখ্যা রেখায় যত ডানে যাবেন তত বড়। তাহলে শূন্য থেকে বড় মানে ডান পাশে। ডান পাশে কি সংখ্যা আছে? ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ আছে, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। তাইলে শূন্য অপেক্ষা বড় মানে এই পাশে ধনাত্মক সংখ্যা, বড় যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য অপেক্ষা বড় সংখ্যা তো ধনাত্মক, তাদের মধ্যে পূর্ণ, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলছে। বুঝতে পারছেন কি? ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলছে। আর এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলে ন্যাচারাল নাম্বার। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে বাংলায় বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আবার বলছি, স্বাভাবিক সংখ্যার বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বলছে দেখেন, শূন্য অপেক্ষা বড় মানে ধনাত্মক সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। তার মানে শূন্য অপেক্ষা বড় মানে ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা। নেক্সট, স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য, স্বাভাবিক সংখ্যা মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না? তাহলে 0-র পরে তো ধনাত্মক, তাহলে 0-র পরে পূর্ণ সংখ্যার শুরু কত? 0-র পরে। স্বাভাবিক সংখ্যা হতে হলে, আবার বলছি, স্বাভাবিক সংখ্যা হতে হলে ধনাত্মক হতে হবে, এটা মাথায় রাখবেন কিন্তু। স্বাভাবিক সংখ্যা হতে হলে তাকে পজিটিভ হতে হবে, পজিটিভ। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? 1 মানে 1 মানে 0, সমস্যা নেই। ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1, বুঝে পড়বেন, কাজে লাগবে। আচ্ছা, এই যে দেখেন, এটা এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, আগে আসতো, এখন আসে কিনা জানি না, ইদানিং দেখা যাচ্ছে না আর কি। কিন্তু আগে এগুলো প্রচুর আসতো। বলছে আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করেন তবে এর মধ্যে কতটি 5 পাবেন? 1 থেকে যদি 100 পর্যন্ত গণনা করেন তবে এর মধ্যে কতটি 5 পাবেন? আচ্ছা, আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করেন তবে কতটি 5 পাবেন? সবাই একটু মনোযোগ দিবেন। 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 5 পাওয়া যাবে কোথায়? 5 পাওয়া যাবে 5-এ, 5 পাওয়া যাবে 15-তে, 5 পাওয়া যাবে 25-এ, 5 পাওয়া যাবে 35-এ, 5 পাওয়া যাবে 45-এ, 5 পাওয়া যাবে 65-তে, 5 পাওয়া যাবে 75-এ, 5 পাওয়া যাবে 85-তে, 5 পাওয়া যাবে 95-তে। দেখেন, এই যে এখানে একটা 5, এই একটা 5, এই একটা 5, এই একটা 5, 5 কতগুলো 5-এর সাথে দেখা হচ্ছে? কতগুলো বলেন তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তার মানে এখানে আমি 9টার দেখা পাইছি। এর মধ্যে একটা জিনিস লেখি নাই, সেটা হচ্ছে 50 থেকে 59 পর্যন্ত সংখ্যা এখানে আমি লিখি নাই। কেন লিখি নাই? কারণ 50 থেকে 59 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাই 5 আছে, ইভেন 55-তে 2টা 5 আছে। তাহলে 50-এ আছে একটা, 51-তে একটা, 52-তে একটা, 53-তে একটা, 54-তে একটা, 55-তে 2টা, এই যে একটা 5, 2টা 5, 56-তে একটা, 57-তে একটা, 58-তে একটা, 59-এ একটা, 60-এ নাই কিন্তু। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, 11। তার মানে এইটুকের মধ্যে আছে 11টা। তাহলে এইটুকের মধ্যে 11টা, আর এই যে এইগুলোর মধ্যে আছে হচ্ছে 9টা। তাহলে মোট 5 হচ্ছে 11 যোগ 9, তাহলে কয়টা? 20টা। আপনারা কি বুঝছেন? তাহলে টোটাল 5 আছে কয়টা? 20টা। 55 হবে না? কই 55?
55কে আলাদা করে দেখাইছি, 55কে আলাদা করে দেখাইছি। এই যে 50 থেকে 59 পর্যন্ত এদের প্রত্যেকটা সংখ্যাতেই 5 আছে, তাই এই অংশটাকে আমি ওখানে দেখাইনি। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে শুধু 5 না, শুধু 5 না, এখানে 5 এর কথা বলছে না, 5 এর কথা বলছে না, শুধু 5 না, 5 না। যদি বলে 1 থেকে 100 পর্যন্ত গণনা করেন তবে এর মধ্যে 6 পাবেন কয়টা? তাও 20টা, তাও 20টা। যদি বলে 6 পাবেন কয়টা? তাও 20টা। যদি বলে 1 থেকে 100 পর্যন্ত গুনলে যদি 7 পাবেন কয়টা? তাও 20টা। যদি বলে 1 থেকে 100 পর্যন্ত গুনলে 2 পাবেন কয়টা? তাও 20টা। যদি বলে 1 থেকে 100 পর্যন্ত গুনলে আপনি 8 পাবেন কয়টা? তাও 20টা। 9 পাবেন কয়টা? তাও 20টা। 3 পাবেন কয়টা? তাও 20টা। 4 পাবেন কয়টা? তাও 20টা। দ্যাট মিনস 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি গুনে যান তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো আপনি 20টা করেই পাবেন। কারণ মনে করেন যে আপনি 9 পাবেন কয়টা? আচ্ছা, 7 পাবেন কয়টা? তো 7 এর মধ্যে কি আছে? 7 আছে, 17 আছে, 27 আছে, 37 আছে, 47 আছে, তাই কি না? তো 57 আছে, 67 আছে, 87 আছে, 97 আছে। কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তার মানে এইগুলোর মধ্যে আছে 9টা। আর ওই যে 70 থেকে 79 পর্যন্ত, এই 70 থেকে 79 পর্যন্ত 70-এ একটা, 71-এ একটা, 72-এ একটা, 73-এ একটা, 74-এ একটা, 75-এ একটা, 76-এ একটা, 77-এ 2টা, 78-এ একটা, 79-তে একটা। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, 12টা হলো 17। আছে, এইটাকে আবার কাউন্ট করছি, ডাবল কাউন্ট করছি। 70 তো এখানেই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে আছে 11টা, এখানে আছে 9টা। এই 11 9 কয়টা? 20টা। দ্যাট মিনস 2 থেকে শুরু করে 9 পর্যন্ত বলবো, 2 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো ডিজিট কতবার থাকবে? যে কোনো ডিজিট কতবার থাকবে বলেন তো? 20 বার থাকবে। 1 থেকে 100 পর্যন্ত যদি কাউন্ট করেন যে কোনো ডিজিট 20 বার থাকবে। এবার এখানে আমি কিন্তু একটা জিনিস দেখাই নাই হচ্ছে 0 কতবার থাকবে, 1 কতবার থাকবে, এই দুইটা জিনিস আমি দেখাইনি। আচ্ছা, 1 পাবেন হচ্ছে আপনি 21 বার। 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি কাউন্ট করেন তাহলে 1 পাবেন হচ্ছে আপনি 21 বার। সবগুলোই 20 বার, 1 পাবেন 21 বার। এখানে যদি বলতে 1 পাবেন কতবার? 1 দেখেন 1 কতবার পাওয়া যাবে? উত্তর হচ্ছে 21 বার। 21 বার। তাহলে 1 পাওয়া যাবে 21 বার। ঠিক আছে, 1 পাওয়া যাবে 21 বার। এখন অনেকে জিজ্ঞাসা করে, ভাই 1 কেন 21 বার হলো? খুবই সিম্পল। 1 পাওয়া যাবে 1-এ, 1 পাওয়া যাবে 21-এ, 1 পাওয়া যাবে 31-এ, 1 পাওয়া যাবে 41-এ, 1 পাওয়া যাবে 51-তে, 1 পাওয়া যাবে 61-তে, 1 পাওয়া যাবে 71-এ, 1 পাওয়া যাবে 81-তে, 1 পাওয়া যাবে 91-তে, 81-তে 1 পাওয়া যাবে 91-তে। বুঝেন? এখানে কয়টা পাইলেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইটুকু পাইছেন 9টা। এইবার এই যে 11 থেকে 11 9টা। এবার 10 থেকে 19 পর্যন্ত আছে। 10 থেকে 19 পর্যন্ত কয়টা? 10-এ একটা, 11-তে 2টা, 12-তে একটা, 13-তে একটা, 14-তে একটা, 15-তে একটা, 16-তে একটা, 17-তে একটা, 18-তে একটা, 19-এ একটা। তাহলে দেখেন এখানে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তাহলে এখানে 11টা। দেখেন এখানে 11টা। তাহলে এখানে 9টা, এখানে 11টা। সবই ঠিক আছে, 20টা। বাট 1 থেকে যখন 100 পর্যন্ত কাউন্ট করবেন তখন এখানে কিন্তু আমি 1, 21, 91 পর্যন্ত গুনছি। বাট 100 পর্যন্ত যখন কাউন্ট করবেন এই 100-তেও কিন্তু একটা 1 আছে। দেখছেন? এই 100-তেও কিন্তু একটা 1 আছে। ওই 1 হচ্ছে এই 20টার সাথে যুক্ত হয়ে 21টা হয়ে গেছে। এবার কি বুঝছেন? সব জায়গায় ঠিকই ছিল, ওই 100-তে একটা 1 আছে। ওই একটা 1-এর জন্য এই 1 হয়ে গেছে কয়টা? 100টা।
সরি 1 হয়ে গেছে 100টা না 21টা, তাহলে 1 থাকবে কয়বার? 21 বার। আর একটা জিনিস আছে 0, আর একটা জিনিস আছে 0, এই 0 থাকবে 11 বার। 0 থাকবে কয়বার? 11 বার। 0 থাকবে 11 বার। 0 থাকবে 11 বার। খুবই সিম্পল, আমরা কিন্তু কাউন্ট করতেছি 1 থেকে, 0 থেকে না। 1 থেকে যদি কাউন্ট করেন, 0 কোথায় আছে? 10-এ আছে, 20-এ আছে, 30-এ আছে, 40-এ আছে, 50-এ আছে, 60-এ আছে, 70-এ আছে, 80-তে আছে, 90-তে আছে, 100-তে আবার 2টা আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11টা। ঠিক আছে, খুবই সিম্পল। তাহলে আমরা কি শিখলাম বলেন তো? 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করলে 0 পাবেন 11 বার, 1 পাবেন 21 বার, বাকি ডিজিটগুলো পাবেন হচ্ছে 20 বার। ব্যাস, এইটুক সুন্দর করে মনে রাখতে হবে। আমি সবই দেখাই দিছি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, বাস্তব সংখ্যার অভেদ উপাদান। অভেদ, আচ্ছা অভেদের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখানে এই বাস্তব সংখ্যার যে অভেদ, এই অভেদ উপাদানের ব্যাপারটা হচ্ছে 0 এবং 1। অভেদ হচ্ছে 0 এবং 1। কেন এই 0 এবং 1 কে অভেদ বলা হয় আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই 0 কে বলা হচ্ছে যোগের অভেদ, অ্যাডিটিভ আইডেন্টিটি। অভেদের ইংলিশ হচ্ছে আইডেন্টিটি। এই 0 কে বলা হচ্ছে যোগের অভেদ, আইডেন্টিটি বলে ইংরেজিতে। হ্যাঁ, যোগের অভেদ হচ্ছে 0। আর গুণের অভেদ, যোগ বা বিয়োগের অভেদ 0। আর গুণ বা ভাগের অভেদ, গুণ ভাগের অভেদ, গুণ ভাগের অভেদ হচ্ছে 1। যোগ বা বিয়োগ, হ্যাঁ বিয়োগ বা যোগের অভেদ হচ্ছে 0, আর গুণ বা ভাগের অভেদ হচ্ছে 1। আচ্ছা, এটাকে অভেদ কেন বলা হচ্ছে? অভেদ উপাদান মানে আপনি যদি কোনো একটা সংখ্যার সাথে এমন কিছু একটা যোগ করবেন যেন এর ফলাফলের কোনো পরিবর্তন না আসে, তাহলে যে জিনিসটাকে আমরা যোগ করতেছি সেটাকে বলা হচ্ছে অভেদ। হ্যাঁ, কোন একটা সমীকরণ বলতে পারেন, উভয় পাশে এমন কিছু একটা যোগ করবেন যেন সমীকরণের কোনো পরিবর্তন হবে না, তো ওইটাকে বলা হচ্ছে অভেদ। তাহলে কোনো একটা সংখ্যার সাথে যদি আমরা এমন কিছু যোগ করি যাতে এই জিনিসটার কোনো পরিবর্তন হবে না, তাহলে আপনি বলেন 5-এর সাথে কত যোগ করলে জিনিসটা 5ই থাকবে? সেটা 0। তাই এই 0 কে বলা হচ্ছে যোগের অভেদ। কারণ আবার 5-এর সাথে যদি আপনি 0 বিয়োগ করেন তাও কিন্তু ফলাফলটা 5ই থাকবে। মানে সোজা কথা, কোনো একটা সংখ্যার সাথে এমন কিছু একটা যোগ করব যাতে ওই জিনিসটার কোনো পরিবর্তন হবে না, যাকে আমরা যোগ করতেছি সেটাকে বলা হচ্ছে অভেদ, যোগের অভেদ। কারণ যোগ করলে পরিবর্তন হচ্ছে না। আবার আপনি 5-এর সাথে এমন কিছু একটা গুণ করবেন যেন এই গুণ ফলের কোনো পরিবর্তন না হয়। 5-এর সাথে কত গুণ করলে গুণ ফলের পরিবর্তন হবে না? 1। 5 হয়। তাই এই 1 কে বলা হচ্ছে গুণের অভেদ। এই যে এখানে গুণ আছে, তো 1 কে কি বলা হচ্ছে? গুণের অভেদ। বা আপনি 5 কে যদি 1 দিয়ে ভাগ করেন তাতে ফলাফলের 5ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাই 1 কে বলা হচ্ছে গুণ বা ভাগের অভেদ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আপনারা বুঝছেন। তাহলে বাস্তব সংখ্যার অভেদ উপাদান 0 এবং 1। 0 হচ্ছে যোগের অভেদ, 1 হচ্ছে গুণের অভেদ, মাথায় রাখবেন। নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে √1 প্লাস √1 এর বর্গ কত? √1 প্লাস √1 এর বর্গ মানে এই পুরোটার বর্গ। মানে জিনিসটা চাইছে, বলছে এইটার বর্গ কত, মানে এই পুরোটার বর্গ কত। মানে আরেকভাবে বুঝেন, এইটার বর্গ মানে এই জিনিসটার ফলাফল যা হবে তার বর্গ চাইছে। তাহলে √1 মানে কি? আচ্ছা, 1 এর রুট কত? 1 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 এর রুট 1ই হয়। 1 এর রুট 1ই হয়, মানে √1 এর মান 1। তাহলে এই √1 এর মান হচ্ছে 1, এই √1 এর মান হচ্ছে 1, তার মানে 2। তার মানে এই দুটো যোগ করে হয়েছে 2। অঙ্কে চাইছে এইটার বর্গ, তার মানে এটা করে যা আসবে তার বর্গ, মানে 2 এর বর্গ মানে 4, অর্থাৎ উত্তর হচ্ছে 4। যারা সহজ সরল বলবে √1 ইজ ইকুয়াল টু √1 প্লাস 1 ইজ ইকুয়াল টু √2। ভুলে ওইটা করেন না। আবার আপনি এইভাবে করতে পারেন, √1 প্লাস √1, তার মানে এটা কয়টা √1? 2টা √1, তাহলে 2 × √1
2 আর রুট 1 এর মান হচ্ছে 1, 2 1 2। এটা হচ্ছে এটা যোগফল, অঙ্কে চাইছে এটার বর্গ, তার মানে হচ্ছে এই যোগ করে যে ফলাফল আসবে তার বর্গ করতে হবে, অথবা আপনি এইভাবে নেন এইটার বর্গ মানে রুট 1 প্লাস রুট 1 এই হোল স্কয়ার, এই মানটা চাইছে, বুঝছেন? এটার বর্গ মানে এই মানটা চাইছে। তো এই রুট 1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এই রুট 1 এর ভ্যালু হচ্ছে 1, তার উপর হচ্ছে স্কয়ার, 1 1 যোগ করলে 2, তার উপর স্কয়ার, উত্তর হচ্ছে 4। ক্লিয়ার? ভুল যেন না হয়। নেক্সট, অঙ্ক কত প্রকার? সবাই একটু মনোযোগ দেন। অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটু পার্থক্য আপনাকে আর একটু বোঝাবো, এর আগে আমি বুঝাইছি, তবু আরেকবার বলবো। অঙ্ক ইংরেজিতে বলা হচ্ছে ডিজিট। আচ্ছা, আমরা সংখ্যা হচ্ছে গণনা করার প্রতীক, হ্যাঁ, গণনা করার প্রতীক। তাহলে অঙ্ক, এই গণনা করার জন্য আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে অঙ্ক। আমরা সিম্বল হিসেবে ব্যবহার করি কিন্তু 0 1 2 3 4 এরকম 9 পর্যন্ত সবগুলো লিখিস, 5 6 7 8 9, এই যে সিম্বল, এগুলো কিন্তু একটা সিম্বল, প্রতীক, এইগুলো হচ্ছে অঙ্ক। আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, দশমিক সংখ্যা পদ্ধতি মানে 10টা অঙ্ক, দেখেন 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ইজ ইকুয়াল টু 10টি। এই 10টা হচ্ছে অঙ্ক, আর এইগুলোর সাহায্যে আমরা যা গঠন করতেছি সেটা হচ্ছে সংখ্যা। তাহলে অঙ্কের পরিমাণ ফিক্সড, অঙ্কের পরিমাণ নির্দিষ্ট, এই 10টাই, কিন্তু এর সাহায্যে তো আমরা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানে অসংখ্য সংখ্যা গঠন করতে পারবো। যেমন আমি 6738, এটা একটা সংখ্যা। এই সংখ্যা গঠন করার জন্য অঙ্ক লাগছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, এই প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল, এরা হচ্ছে একটা অঙ্ক, আর এই টোটালটা হচ্ছে সংখ্যা। তার মানে এরকম সংখ্যা গঠন করার জন্য আপনি কিন্তু এই 10 জনের মধ্য থেকেই কাউকে না কাউকে নিচ্ছেন, এদের বাইরে কিন্তু কাউকে নিচ্ছেন না। যত সংখ্যাই গঠন না করেন না কেন, যত বড় সংখ্যাই গঠন না করেন না কেন, আপনি কিন্তু এই 10 জনকেই ব্যবহার করতেছেন। তাহলে যাদেরকে ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করতেছি তাদেরকে বলা হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্ক হচ্ছে 10টা। তাহলে অঙ্কের পরিমাণ ফিক্সড 10টা, আর এই অঙ্কগুলো দিয়ে কত সংখ্যা গঠন করা যাবে? এই অঙ্কগুলো দিয়ে কত সংখ্যা গঠন করা যাবে? অসংখ্য। আচ্ছা, এখন এই যে 10টা অঙ্ক দেখতেছেন, এই 10টা অঙ্কের মধ্যে আবার 2টা ভাগ আছে, 2টা ভাগ আছে। এই 0 বাদে যেগুলো আছে সেগুলোকে বলে সার্থক অঙ্ক। দেখেন 0 বাদে যেগুলো আছে এগুলো বলে সার্থক অঙ্ক, সার্থক। আর 0কে বলে সাহায্যকারী অঙ্ক, সাহায্যকারী, কারণ ওর কোনো ভ্যালু নাই, কিন্তু ও কারো পাশে ভিতরে বসে সংখ্যার মান পরিবর্তনে সাহায্য করে, সহযোগিতা করে। হ্যাঁ, ওর নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু ও যখন 5-এর পাশে বসে যাচ্ছে তখন এই 5 আর 5 থাকতেছে না, হয়ে যাচ্ছে 50। 0-র নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু ও যখন 53-র মাঝে বসে যাচ্ছে তখন জিনিসটা 53 থাকতেছে না, হয়ে যাচ্ছে 503। তাই ওকে বলা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, কারণ নিজের ভ্যালু না থাকলেও ও সংখ্যার মান পরিবর্তনে সহযোগিতা করতেছে। তাহলে অঙ্ক মোট 10টা, সেই অঙ্ক আবার 2 প্রকার, সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কয়টা? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এই 9টা। সাহায্যকারী অঙ্ক কয়টা? একটা, সেটা হচ্ছে 0। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখানে কি বলছে? অঙ্ক কত প্রকার? অঙ্ক হচ্ছে 2 প্রকার। অঙ্ক হচ্ছে 2 প্রকার, সাহায্যকারী অঙ্ক আর হচ্ছে সার্থক অঙ্ক। আচ্ছা, এবার দেখেন সার্থক অঙ্ক কয়টি? দেখেন পরীক্ষা আসছে, সার্থক অঙ্ক কয়টি? তাহলে সার্থক অঙ্ক কয়টা? সার্থক অঙ্ক কিন্তু 9টা। হ্যাঁ, 10টা না, কিন্তু সার্থক অঙ্ক 9টা। আচ্ছা, কে সর্বপ্রথম শূন্যের, এই যে শূন্য, যে সাহায্যকারী অঙ্ক, এই শূন্যটা আবিষ্কার করছে হচ্ছে ব্রহ্মগুপ্ত। হ্যাঁ, এবং শূন্যের আদি ধারণা, প্রথমে একটা প্রশ্ন পড়ছিলাম, শূন্যের আদি ধারণা কাদের? ভারতীয়দের। এই যে নামটা দেখছেন, ভারতীয়দের। তাহলে শূন্যের আদি ধারণা ভারতীয়দের, তাহলে নিশ্চয়ই ভারতীয় কোনো ব্যক্তি আবিষ্কার করছে, তার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই যে জিনিসটা আসছে, এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে। অনেকে বুঝতে চায়, আমার কাছে বলে যে ভাই এটা কি হবে, আজকে আমি বোঝাবো বিষয়টা। আচ্ছা, এটা কত? x/0, x/0, x ডিভাইডেড বাই 0, 10 নম্বর কোশ্চেন। 10-এর উত্তর হচ্ছে সি, অসীম। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই, আপনারা বললে আমি বুঝাবো, না হলে জাস্ট বলে দিব। কোনো কিছুকে 1কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে এই ফলাফল হবে অসীম, অসীম, অসীম।
আর অসীমের সিম্বল হচ্ছে এরকম, এই যে দুই পাশ মিশানো থাকবে, কিন্তু অসীমের সিম্বল হচ্ছে এরকম। 1 কে না, যদি আমি 2 কেও যদি 0 দিয়ে ভাগ করি তাও অসীম হবে। আমি যদি 3 কেও 0 দিয়ে ভাগ করি তাও অসীম হবে। মানে সোজা কথা, যাকেই আমি 0 দিয়ে ভাগ করব ফলাফল অসীম হবে। এই জন্য x কেও যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল অসীম হবে। এই অসীম অসীম হবে বা অসংজ্ঞায়িত হবে, বুঝছেন? অনেক সময় অসীম থাকবে না, থাকবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ওকে, এই সব অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। এখন কোনো কিছুকে 0 দিয়ে, মানে 1 কে 0 দিয়ে ভাগ করলে কেন অসীম হয়, কেন অসীম হয় বা কেন অসংজ্ঞায়িত হয়, যদি বুঝতে চান আমি বুঝাবো। হ্যাঁ, যদি বলেন যে ভাই 1 ডিভাইডেড বাই 0 এটা কেন অসীম বা অসংজ্ঞায়িত কেন, তাহলে বুঝতে চাইলে আমি বুঝাবো অবশ্যই। হ্যাঁ, একটু সময় দিতে হবে, কিন্তু মানে অন্তত 5-7 মিনিট সময় দিতে হবে, মানে মনোযোগ ধরে রাখতে হবে, না কিন্তু বুঝতে পারবেন না, সূক্ষ্ম একটা ব্যাপার আছে। আমরা এখন দেখব যে 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু অসীম। কেন, ওয়াই? হ্যাঁ বলবো, সমস্যা নেই। জি, অসীম, অনির্ণেয়, অসংজ্ঞায়িত একই, সমস্যা নেই। একই না, মানে এই অসীম ব্যাপারটা আসলে একটা লিমিটিং কেস। হ্যাঁ, লিমিটিং কেস, আমি বুঝাচ্ছি, সবাই মনোযোগ দিবেন। এইটা বুঝতে হলে আপনাকে সংখ্যা রেখার ধারণা থাকতে হবে। সংখ্যা রেখার ধারণা না থাকলে কিন্তু হবে না ভালোভাবে। সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, সবাই তাকান প্লিজ। সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, আর ডান পাশে হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে +1, +2, +3। এদিকে তাকান, ডান দিকে যত যাব তত বাড়বে, তাহলে বাড়তে বাড়তে লাস্টে কি, বাড়তে বাড়তে 100, 500, 1 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, এরকম বাড়তে বাড়তে বাইরে বাইরে সর্বোচ্চ কত দূর যেতে পারে, বাইরে বাইরে অসীম পর্যন্ত যেতে পারে। তাই লাস্টে হলো +ইনফিনিটি। মানে এদিকে যত যাব বাড়বে, বাড়তে বাড়তে কত হতে পারে, এত বড় হতে পারে যা গোনা যায় না, তার মানে অসীম হতে পারে। এই জন্য ডান একদম লাস্টে থাকে +ইনফিনিটি, অসীম। ওকে, এইবার এইদিকে আবার মাইনাস, এটা -1, এটা -2, এটা -3, এরকম এদিকে কমতে 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 কমতে, এদিকে নেগেটিভ কমতে কমতে -10,000, -50 কোটি, -20 ট্রিলিয়ন, এরকম কমতে কমতে সর্বোচ্চ কত কমতে পারে, সর্বোচ্চ অসীম হতে পারে। এই হলো সংখ্যা রেখা। এই ধারণা বুঝলেই হবে। দেখেন এদিকে তাকান, সবাই মনোযোগ দিবেন, এবার মনোযোগ দিবেন। এইবার আমি 1 কে, তাকাবেন প্লিজ, 1 কে আমি 0.1 নামে একটা সংখ্যা দিয়ে ভাগ করব। খুবই মনোযোগ দিতে হবে। 1 কে যদি 0.1 দিয়ে ভাগ করেন এই ফলাফল হবে 10। 1 কে যদি 0.1 দিয়ে ভাগ করেন ফলাফল হবে 10। কিন্তু এই 1 কে যদি আপনি এদিকে তাকান, 0.1 এর চেয়ে আরেকটু ছোট সংখ্যা, 0.1 এর চেয়ে আরেকটু ছোট সংখ্যা, এই 0.1 এর চেয়ে আরেকটু ছোট সংখ্যা 0.01 দিলাম। 1 কে যখন আমি 0.01 দিয়ে ভাগ করব তখন হয়ে যাবে 100। এই 1 কে যখন আমি আরো একটু ছোট সংখ্যা 0.01 এর চেয়ে একটু ছোট 0.001 দিয়ে ভাগ করব তখন ফলাফল হবে 1000। এই 1 কে যখন আমি এই 0.001 এর চেয়ে আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করব 0.0001 তখন হয়ে যাবে 10,000। ঠিক আছে, এই 1 কে যখন আমি এই 0.001 এর চেয়ে আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করব মানে 0.401 তখন এটা হয়ে যাবে 1 লক্ষ। এই 1 কে যখন আমি এর চেয়ে আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, আরো ছোট, হ্যাঁ আরো ছোট, তখন এটা হয়ে যাবে 10 লক্ষ। এরকম এদিকে তাকান, এরকম 1 কে আমি যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করব এখানে ফলাফল তত বেশি হচ্ছে। মনোযোগ দেন, এদিকে তাকান প্লিজ, গভীর মনোযোগ দিতে হবে। তাহলে 1 কে আমি যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি এখানে ফলাফল তত বেশি হচ্ছে। খেয়াল করছেন? দেখেন 1 কে 0.1 দিয়ে ভাগ করছিলাম 10, 1 কে আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি এখানে আরো বড় হয়ে গেছে, 1 কে আমি আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি এখানে আরো বড় হয়ে গেছে,
ওয়ানকে আমি আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, এখানে আরো বড় হয়ে গেছে। ওয়ানকে আমি আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, ফলাফল আরো বড় হয়ে গেছে। ওয়ানকে আমি আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, ফলাফল আরো বড় হয়ে গেছে। এখন ওয়ানকে আমি আরো ছোট দিয়ে ভাগ করবো, আরো 0.00000000001, তাহলে এই ফলাফল তো ভাইয়া আরো বড় হবে, বিশাল। এদিকে দেখেন, এই ফলাফল তো আরো বিশাল হবে, আরো বিশাল হবে, আরো বিশাল হবে, আরো বিশাল হবে। তার মানে ওয়ানকে আমি যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, এর ফলাফলটা তত বিশাল হচ্ছে। খেয়াল করছেন? ইয়েস। তাহলে ওয়ানকে এরকম যত ছোট দিয়ে ভাগ করব, ফলাফল তত বিশাল হবে। তাহলে ওয়ানকে আমি এরকম সংখ্যাটা ছোট করতে 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 জিরো যখন বানায় ফেলে দিব, এদিকে তাকান, ওয়ানকে আমি যত ছোট দিয়ে ভাগ করতেছি, ফলাফল তত বড় হচ্ছে। তাহলে ওয়ানকে এরকম নিচে এরকম ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে 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 একদম ছোট, মানে যখন জিরো বানায় ফেলাই দিব, তখন এদিকে বড় হতে 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 সবচেয়ে বড় হয়ে যাবে। সবচেয়ে বড় মানে অসীম। আমার কথা কি বুঝছেন? এবার কি বুঝছেন কেন বলা হচ্ছে অসীম, ইনফিনিটি? মানে ওয়ানকে আমি যত ছোট দিয়ে ভাগ করতেছি, ফলাফল তত বড় হচ্ছে। তাহলে ওয়ানকে আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে করতে সবচেয়ে ছোট সংখ্যা জিরো দিয়ে ভাগ করতে পারি। এই যে ওয়ানকে আমি ছোট দিয়ে ভাগ করতে করতে সবচেয়ে ছোট সংখ্যা যখন জিরো দিয়ে ভাগ করব, তখন এদিকে বাড়তে 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 সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাবে। সবচেয়ে বড় সংখ্যা মানে প্লাস ইনফিনিটি। না বুঝলে প্রশ্ন করতে হবে, প্লিজ, না বুঝলে প্রশ্ন করতে হবে। অসংজ্ঞায়িত মানের ব্যাপারটা বলবো, অসংজ্ঞায়িত ব্যাপারটা বলবো, মানে অপশন বিবেচনা করে উত্তর দিতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি 1/0 এটা অসীম, এই যে অসীমের চিহ্ন এরকম, এটা বুঝছেন আশা করি। আমি 1/0 না দিয়ে যদি x/0 মানে 2/0 দেই, তাও অসীম হবে, তাও অসীম হবে। কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে ফলাফল অসীম। তাহলে এটার উত্তর হচ্ছে অসীম। বুঝতে পারছেন? এখন অনেকে বলে ভাই তাহলে অসীম আর অসংজ্ঞায়িত, এবার অসংজ্ঞায়িত ব্যাপারটা বোঝেন। আচ্ছা দেখেন, অসংজ্ঞায়িত কেন বলা হচ্ছে, অসংজ্ঞায়িত কেন বলা হচ্ছে, এটা আমরা এইখান থেকে উত্তর দেব। সবাই তাকাবেন প্লিজ, একটু তাকান একটু। এটা কিন্তু জিরো, এটা জিরো, এটা মনে করেন 1, এটা মনে করেন 2, এটা মনে করেন 3, মানে প্লাস। এদিকে যেতে যেতে প্লাস ইনফিনিটি। এটা -1, হ্যাঁ, এটা -2, এটা -3, এদিকে যেতে যেতে মাইনাস ইনফিনিটি। এখন আচ্ছা একটু তাকাবেন তো, এখানে যে সংখ্যাটা আছে, এটা কি 0.1 না? এই যে এখানে একটা সংখ্যা আছে, সেটা কি 0.1 ধরা যায়? 0.1, এই যে এখানে 0 আর 1 এর মধ্যে তো 0.1 আছে না? নাই। এখন আমি যদি লিখি 1/0.1, একটু তাকাবেন প্লিজ, তাকাবেন। 1/0.1, এটা মানে 10। এই 10 সংখ্যাটা কোন দিকে? 10 সংখ্যাটা কিন্তু এইদিকে কোথাও, এখানে কোথাও, এই যে 3 এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমি 1/0.1 লিখব। আমাকে বলবেন এই 0.01 সংখ্যাটা এই 0.1 এর বাম পাশে না ডান পাশে? প্লিজ রেসপন্স করেন। 0.01 সংখ্যাটা এই 0.1 এর বাম পাশে না ডান পাশে? রেসপন্স করেন প্লিজ। আমি একটু পানির বিরতি দিলাম। বাম পাশে, ডান পাশে কিভাবে? আমি কি বলছি? সংখ্যা রেখায় ছোট সংখ্যার অবস্থান সবসময় বাম পাশে, যত বামে তত ছোট। তাইলে এই 0.1 সংখ্যাটা 0.01 সংখ্যাটা কি 0.1 এর ছোট না? তাহলে 0.01 এর অবস্থান হবে 0.1 এর বাম পাশে, মানে এদিকে তাকান। তার মানে 0.01 এর অবস্থান এই যে এদিকে কোথাও, এদিকে মানে 0 আর এই 0.1 এর মাঝে এদিকে কোথাও। তাহলে ফলাফল হবে 100। তাকান, এই যে 1/0.01 মানে 100। তো 0.01 এর অবস্থান এখানে কোথাও। তার মানে আমি এদিকে তাকান,
1/0 আরেকটু নিব, আরেকটু ছোট নিব। এবার এই সংখ্যার অবস্থান কিন্তু এরও বাম পাশে, কারণ এটা তো আরো ছোট। তার মানে এটার অবস্থান আরো এদিকে, আরো বামে, আরো বামে, এই জিরো আরো কাছে, এদিকে তাকান। আমি বোঝাতে চাচ্ছি 0.1 জিরোর যত কাছে 0.01 কি জিরোর আরো কাছে না? 0.001 জিরোর আরো কাছে, জিরোর আর এদিকে, এদিকে এখানে। তাই এটার ফলাফল হবে 1000। এবার আমি আরেকটু ছোট নেব, 1/00001, তাহলে হবে 10,000। তাহলে আমাকে বলেন, এবার আমি 1/0000001 নিব, তাহলে আরো বড় সংখ্যা আসবে। এটা আরো বড়, 2 4 6 7টা, এক লেখে 7টা শূন্য, 2 3 4 5 6 7। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি, আমি 1 কে যখন এই যে ভাগ করতেছি, দেখেন 1 কে আমি যখন ভাগ করছি 0.1 দিয়ে, তখন আসছে 10। মানে আমি এই 1 কে এই যে দেখেন পর্যায়ক্রমে যে ভাগ করতে যাচ্ছি, যত আমি জিরোর কাছে আসতেছি, দেখেন এই যে 0.01 এটা জিরোর কাছে, 0.001 এটা জিরোর আরো কাছে, 0.001 সেটা জিরোর আরো কাছে। তাহলে যতই আমি জিরোর কাছে আসতেছি, এদিকে ফলাফল তত বেশি হচ্ছে। খেয়াল করেন, মনোযোগ দেন প্লিজ, গভীর মনোযোগ দিতে হবে। আমি এই 1 এর নিচে যতই জিরোর কাছে আসতেছি, এই ফলাফলের মান তত বেশি হচ্ছে। দেখছেন, এই যে এটা জিরোর আরো কাছে, জিরোর আরো কাছে ফলাফল, এই যে এত বড় সংখ্যা, এটার অবস্থান এটা আরো এদিকে। মানে 1/0.1 যখন করছি 10, এটার অবস্থান কিন্তু এইদিকে। 1/0.01 যখন করছি হয়ে গেছে 100, এর অবস্থান কিন্তু আরো এদিকে, আরো ডানে। তার মানে আমি 1 এর নিচে যতই আমি জিরোর কাছাকাছি সংখ্যা আসতেছে, এদিকে ফলাফল যেটা আসতেছে সেটা কিন্তু এদিকে সরে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। তাহলে এরকম 1 এর নিচে ছোট সংখ্যা আনতে আনতে, যখন মানে 1 এর নিচে আমি জিরোর কাছাকাছি সংখ্যা নিতে নিতে যখন আমি জিরোতে চলে আসবে, একদম জিরোতে চলে আসবো, তখন এই ফলাফল বাড়তে বাড়তে, এই ফলাফল বাড়তে বাড়তে একদম ওই দিকে চলে যাবে, একদম লাস্টের সংখ্যা হয়ে যাবে +∞। তার 1/0 +∞। ক্লিয়ার? একইভাবে আমি যদি এখন এই পাশের বিবেচনা করি, এই অংশ, এই পয়েন্টের নাম দিলাম -0.1, এই পয়েন্টটা -0.1। এইবার আমি যদি নেই 1/-0.1, তাহলে হবে -10। এই -10 এর অবস্থান কিন্তু এইদিকে, এদিকে। এবার আমি যদি 1/-0.01, এটা হবে -100। এই -0.01 এর অবস্থান কিন্তু এই পয়েন্টের এই পাশে হয়ে গেছে -100, যার অবস্থান আরো এইদিকে, এই যে -100। এবার আমরা 1/-0.001, তাহলে -1000। তার -0.001 এর অবস্থান আরো এই জিরোর কাছে, তাহলে হয়ে গেছে -1000, মানে এটা আরো এইদিকে। এরকম আমি এই দিক থেকে যত জিরোর কাছে যাব, -0.00001, ততই আমার যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার অবস্থান আরো এইদিকে আসতেছে। যে তাহলে এখান থেকে জিরোর কাছে 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 যেতে যেতে আমি যখন জিরোতে চলে আসবো, মানে 1/0 হয়ে যাবে, তাহলে যতই আমি এদিকে মানে জিরোর কাছে যাচ্ছিলাম, ততই এই ফলাফলটা কিন্তু এইদিকে আসতেছিল। এরকম তাহলে জিরোর কাছে যেতে যেতে যখন জিরোতে চলে যাব, তখন ফলাফল এইদিকে সরতে সরতে এদিকে লাস্টেরটা পাওয়া যাবে -∞। তাই 1/0 =-∞ বলা যাবে। তাহলে 1/0 আমরা পাচ্ছি, একবার পাচ্ছি +∞, 1/0 পাচ্ছি -∞। তাহলে 1/0 +∞ হয়, 1/0 -∞ হয়। বিষয়টা কেমন? বিষয়টা হলো, মনে করেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসছেন, একজন লোকের কাছে জিজ্ঞাসা করছেন, ভাই এখানে সেন্ট্রাল লাইব্রেরি কোথায়? সে লোকটা বললো এইদিকে, দুই হাত এদিকে দিয়ে বললো এইদিকে। তখন আপনার কেমন লাগবে? কেমন লাগবে? একটা জিনিসের অবস্থান কি দুই দিকে হয় কখনো? এরকম এদিকে হয় না। তখন আপনার খুব খারাপ লাগবে, কি রে ভাই, লাইব্রেরি হয় এদিকে হবে, না হলে এদিকে হবে, এরকম কেমনে হয়? এখানেও তাই ঘটছে যে 1/0 একবার হচ্ছে +∞, মানে এই পাশে, 1/0 একবার হচ্ছে -∞, মানে এই পাশে। তার মানে একই জিনিসের মান কখনো ওই পাশে, কখনো এই পাশে। তাই বলা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, কারণ একই জিনিসের মান তো দুই পাশে থাকা সম্ভব না, এই জন্য বলা হচ্ছে অসংজ্ঞায়িত। হ্যাঁ, তাহলে 1/0 কি? 1/0 এটা হচ্ছে অসীম, অসীম থাকলে অসীম,
না থাকলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, অসীম। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি যে ওয়ান সামথিং বাই জিরো অসীম বা অসংজ্ঞায়িত, এইটুক মনে রাখলে হবে। ব্যাখ্যা তো বোঝার কথা, আমি কঠিনভাবে বলি নাই, যদিও অসমতা পড়ানোর সময় এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে পারতাম, কারণ সংখ্যা রেখার ব্যাপারটা মানে আরেকটু, মানে যারা একটু বুঝতে কম বুঝতে পারছেন তাদের আমি বুঝতে পারছি, ওই সংখ্যা রেখার সময় ওই বিষয়টা আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারতাম। হ্যাঁ, কিন্তু যেহেতু সামনে চলে আসছে বলে দেওয়া লাগলো তাই। নেক্সট, নিচের কোনটি সার্থক অঙ্ক নয়? দেখেন এখানে কি বলছে, নিচের কোনটি সার্থক অঙ্ক নয়। তাহলে অঙ্ক ছিল দুই প্রকার, সার্থক আর হচ্ছে সাহায্যকারী। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে, তাহলে সার্থক অঙ্ক 9 মানেই কিন্তু সাহায্যকারীর কথা বলছে, তো সার্থক অঙ্ক 9 মানে সাহায্যকারী অঙ্ক হচ্ছে 0, সি নাম্বার অপশন। নেক্সট, কোন সংখ্যাকে সাহায্যকারী অঙ্ক বলা হয়? এই যে 0 কে সাহায্যকারী অঙ্ক বলা হয়। এই দেখেন 1/0, এই দেখেন 1/x ইজ ইকুয়াল টু 0, খেয়াল করেন প্লিজ, 1/x ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি সঠিক বলছে? তাহলে x এর মান, এই দেখেন অপশন আছে x এর মান, একটু তাকান, ওরা একটা ইকুয়েশন দিছে যে 1/x ইজ ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি সঠিক, এবং অপশনে কিন্তু x এর মানের ব্যাপারে বলছে, তাই না? তাহলে ওরা বলছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু ইনফিনিটি। যেহেতু x এর মান বের করতে বলছে, তাহলে প্রথম কাজ হলো x কে একপাশে নিয়ে যাওয়া। তাহলে x কে, তাহলে আর গুণ করলে কি হবে? 1 ইজ ইকুয়াল টু x ইন্টু 0। এবার x যেহেতু বের করতে বলছে, তাহলে x রেখে দেন, এই 0 কে এই পাশে নিয়ে আসেন, তাহলে 1, 0 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। তার মানে x ইকুয়াল টু 1/0। তার মানে x ইজ ইকুয়াল টু 1/0, আর 1/0 মানে হচ্ছে 1/0 মানে কি? 1/0 হচ্ছে ইনফিনিটি, তাই 1/0 এর পরিবর্তে আমরা লিখবো ইনফিনিটি, তার মানে x এর মান হচ্ছে ইনফিনিটি। আপনারা কি বুঝছেন? 1/0 মানে কি ইনফিনিটি না? মানে এখানে সরাসরি বলে নাই যে 1/0 ইকুয়াল টু কত, ওরা একটু ঘোরায় পিছায় বলছে। ওরা যেহেতু x এর মান কেমন সেটা বের করতে বলছে, তাই আমরা x কে একপাশে নিয়ে যাচ্ছি। একজন বলবে যে ভাই x আর 0 গুণ করলে তো 0 হয়ে যায়। না, 0 করা যাবে না, কারণ x এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে x কে রাখতে হবে, রেখে বাকিগুলো পার করে দিতে হবে। হ্যাঁ বলেন। অসীম শুধু প্লাস সাইডে? না না না, অসীম 1/0, আপনাকে যদি 1/0 কেমন ইনফিনিটি, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, আপনি দুইটাই বলবেন। বলবেন যে প্লাস ইনফিনিটি বললেও হবে, মাইনাস ইনফিনিটি বললেও হবে। আমরা বলার সময় তো বলছি না, আমরা বলছি অসীম। তাহলে কোন অসীম, প্লাস অসীম না মাইনাস অসীম? দুইটাই। নেক্সট, এই দেখেন এইখানে প্রশ্ন আসছে কি, y ইজ ইকুয়াল টু 1/x। y ইজ ইকুয়াল টু 1/x হলে x এর যে সমস্ত বাস্তব মানের জন্য y বাস্তব হবে, x এর যে সমস্ত বাস্তব মানের জন্য y বাস্তব হবে। তার মানে x এর মান চাইছে, y বাস্তব হবে। তাহলে এখন বলেন x এর মান যদি আমি 0 বসাই দেই, এদিকে তাকান, x এর মান যদি আমি 0 বসাই দেই, তাহলে 0 বসাই দিলে পারে y কি হয়ে যাবে? 1/0 মানে কি? অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত না? তার মানে x এর মান যদি 0 বসাই, তাহলে 1/0 হয়ে যাবে, মানে y হয়ে যাবে অসংজ্ঞায়িত, মানে বাস্তব থাকছে না। অসংজ্ঞায়িত মানে সংজ্ঞা নেই। তার মানে x এর ভ্যালু যদি আমি 0 না নিই, অন্য কিছু নেই, তাহলে কিন্তু এটার ফলাফল কিছু একটা আসবে। মনে করেন যে আমি x এর মান হিসেবে 5 নিলাম, 1/5, এটা তো বাস্তব সংখ্যা। তার মানে x এর ভ্যালু হিসেবে 0 নেওয়া যাবে না, কারণ 0 নিলে 1/0 হচ্ছে, আর 1/0 হলে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, y অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে x এর যে সমস্ত বাস্তব মানের জন্য y বাস্তব হবে, তার মানে এই 0 বাদে সমস্ত বাস্তব সংখ্যা, উত্তর হচ্ছে 0 বাদে সমস্ত বাস্তব সংখ্যা। আপনারা কি বুঝছেন? 0 বাদে সমস্ত, মানে 0 নেওয়া যাবে না, 0 নিলে ফলাফলটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। শেষ, এখানেই সমাপ্ত। সংখ্যা রিলেটেড পড়ালেখা এখানেই সমাপ্ত। আগামীকাল থেকে আমাদের এই সংখ্যা রিলেটেড পড়ালেখা আর থাকছে না। অনেক ক্লাস নিলাম, 27টা ক্লাস নিলাম সংখ্যা রিলেটেড। তাহলে আগামীকালকে আমাদের ক্লাস, আগামীকাল কি বার? আগামীকাল কি মঙ্গলবার? হ্যাঁ, আগামীকাল মঙ্গলবার। তার মানে আগামীকাল আমাদের পাটিগণিত বীজগণিত ক্লাস হবে। তার মধ্যে আমরা আগামীকাল পড়বো হচ্ছে
অনুপাত সমানুপাত, নতুন চ্যাপ্টার, ঠিক আছে? শীট দিয়ে দিব আজকে ইনশাল্লাহ, ক্লাস শেষে শীট দিয়ে দিচ্ছি। তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, পিডিএফ আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, কোশ্চেন থাকার কথা না। আর আপনাদের পরীক্ষা নিব, টেনশন করেন না। 15 তারিখের পর থেকে সুন্দরভাবে পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষা নিব, রেগুলার পরীক্ষা হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।